জীববিজ্ঞান প্রথম পত্র জীব পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। বাংলাদেশে বিলুপ্ত উদ্ভিদের পরিচিতি, বিলুপ্ত প্রাণী ও জীবের পরিচিতি। প্রকৃতিতে যে সকল জীব উদ্ভিদ ও প্রাণী পূর্বে ছিল কিন্তু বর্তমানে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, সে সকল উদ্ভিদকে বলা হয় বিলুপ্ত জীব। বিভিন্ন কারণে সময়ের ব্যবধানে কিছু কিছু প্রজাতি ও নির্দিষ্ট অঞ্চল থেকে এমনকি পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে যায়। এ ধরনের বিলুপ্তকে নেপথ্য বিলুপ্ত বলে। হঠাৎ করে পৃথিবীর ব্যাপক বিলুপ্তি হওয়ার ইতিহাস আছে। এ ধরনের বিলুপ্তিকে বলা হয় গণবিলুপ্তি। গণবিলুপ্তি পৃথিবীতে 5বার ঘটেছে। যেই উদ্ভিদ বা প্রাণী নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বাইরে অন্য কোথাও পাওয়া যায় না তাকে এন্ডেমিক উদ্ভিদ বলে বা এন্ডেমিক প্রাণী বলে। 450 মিলিয়ন বছর আগে অর্ডোভিসিয়ান যুগের শেষের দিকে প্রথম গণবিলুপ্তি ঘটে, যখন শতকরা 85% প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। সর্বশেষ গণবিলুপ্তি ঘটেছে 70 থেকে 80 মিলিয়ন বছর আগে ক্রিটাসিয়াস যুগে, যখন শতকরা 76% প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এরপর আর কোনো গণবিলুপ্তি ঘটেনি এবং ধীরে ধীরে জীবের প্রজাতির উন্মেষ ঘটেছে। জীব বৈচিত্র্যের রেকর্ড শুরু হয় কার্যত 16 শতাব্দীর দিকে। এর পূর্বে কোনো দেশেরই জীব বৈচিত্র্যের তালিকা তৈরি করা হয়নি। এখনও পৃথিবীতে অনেক দেশ আছে যাদের জীব বৈচিত্র্যের তালিকা করা সম্ভব হয়নি। বর্তমানে পৃথিবীতে বৈচিত্র্য সংকটে পড়েছে। তালিকাভুক্ত অনেক প্রজাতি ইতিমধ্যেই বিলুপ্ত হওয়ার পথে রয়েছে এবং বহু প্রজাতি বিলুপ্ত হওয়ার এসে দাঁড়িয়েছে। অনেক প্রজাতি আছে যা পৃথিবী থেকে বিলুপ্ত না হলেও বিভিন্ন অঞ্চল থেকে বিলুপ্ত চলেছে। বাংলাদেশে এমন অনেক জীব প্রজাতি আছে যা সচরাচর দেখা গেলেও এখন আর দেখা যায় না। এসবের মধ্যে রয়েছে পরাশ্রয়ী, ফর্ণবর্গীয়, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদসমূহ। এক্ষেত্রে আগার বর্তমানে বাণিজ্যভাবে চাষ করা হচ্ছে, তাই বিলুপ্ত প্রায় নয় এবং বিলুপ্তি বর্তমানে বাংলাদেশে আর পাওয়াই যাচ্ছে না। তলিপট্টি এখন নাই, আর এর চারা বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। পশ্চিমবঙ্গে 2টি চারা দেওয়া হয়েছে। বাংলাদেশের কয়েকটি বিলুপ্ত প্রায় প্রজাতির সংক্ষিপ্ত বিবরণ। তালিপাম। বাংলাদেশের বিলুপ্ত প্রজাতির মধ্যে তালিপাম অন্যতম। এর বৈজ্ঞানিক নাম কর্পোরা টালিয়ারা রক্স বি। গাছটি দেখতে অনেকটা তাল গাছের মতোই, তাই এর নাম করেছে তালিপাম। এটি পালমে গোত্রের অন্তর্ভুক্ত। ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের কাছে অবস্থিত পালমি গাছটি 1979 সালে কেটে ফেলার পর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় অবস্থিত তালিপাম গাছটি ছিল বিশ্বের একমাত্র বন্য তালিপাম গাছ। তালিপাম জীবনে মাত্র একবারেই ফুল ও ফল উৎপাদন করে এবং তারপরে এর মৃত্যু ঘটে। ঢাকায় গাছটি 2010 সালে ফুল ও ফল উৎপাদন শেষে 2012 সালে বিলুপ্ত হয়ে গেছে। তবে মৃত্যুর আগে গাছটি বহু ফল উৎপাদন করে গেছে, যা সংগ্রহ করে চারা বন বিভাগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে লাগানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবনের সামনেও এই চারা গাছ লাগানো হয়েছে। এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে গাছ দুটি অনেক বড় হয়েছে। স্যার এফ রহমান হল প্রাঙ্গণে চারা দুটি অনেক বড় হয়েছে। বর্তমানে বিশ্বের কোথাও বনাঞ্চলে কোনো তালিবাম গাছ খবর নেই। বাংলাদেশের লাগানো চারাগুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া আবশ্যক, যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে এবং 50 থেকে 60 বছর মৃত্যুর আগে ফল উৎপাদন করতে পারে। বাংলাদেশের বাইরে এর গাছ নেই। এটি বৃহত্তর বাংলাদেশে এন্ডেমিক। ডক্টর আখতারুজ্জামান চৌধুরী চারা উৎপাদন করে বন বিভাগের বিভিন্ন স্থানে চারা লাগাতে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। এসব ফুল ও ফল থেকে 13টি রাসায়নিক যৌগ পৃথক করতে সক্ষম হয়েছিলেন। এর উপর গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এখানে উল্লেখযোগ্য করা যায়, আমরা ইতিমধ্যেই তালিপামের পুষ্পায়ন, বীজের অঙ্কুরোদ্গম, কচি ফলের বায়োকেমিক্যাল বিশ্লেষণ, ব্যাকটেরিয়া বিরোধী ক্ষমতা, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ইত্যাদি বিষয়ে গবেষণা শেষে ফলাফল প্রকাশ করতে সক্ষম হয়েছি, যা আগামী 60 থেকে 70 বছরে সম্ভব হবে না। 2021 সালে আগস্ট মাসে টাঙ্গাইলের সার্কিট হাউসে গাছটি 17 জুন 2012 সালে লাগানো। ফুল এসেছে, বীজও হয়েছে। মল্লিকা ঝাঁঝরি। মল্লিকা ঝাঁঝরি বাংলাদেশে আরেকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম আলডোভান্ডা ভেসিকুলসা। এটি গোত্র ড্রোসেরাসি গোত্রের। মল্লিকা ঝাঁঝরি একটি জলজ উদ্ভিদ এবং পতঙ্গভোগ উদ্ভিদ। বাংলাদেশের প্রথম মল্লিকা ঝাঁঝরি পাওয়া যায় 1978 সালে রাজশাহীর পটিয়া জেলার নির্গত একটি বিল থেকে। পরবর্তী চলন বিল পাবনা থেকে একবার সংগ্রহ করা হয়েছিল, কিন্তু এরপর আজ পর্যন্ত কোনো জায়গা থেকে মল্লিকা ঝাঁঝরি সংগ্রহ করা সম্ভব হয়নি। ধারণা করা হয়েছে বাংলাদেশ থেকে এটি ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। প্রকৃতি। জলাশয় সতর্ক থাকতে হবে, কেউ এটি পেয়েও যেতে পারেন। অবশ্য এশিয়া, আফ্রিকা, সেন্ট্রাল ইউরোপ, অস্ট্রেলিয়াতে মল্লিকা ঝাঁঝরি জন্মে থাকে। খুদে বারলা। খুদে বারলা বাংলাদেশে একটি এন্ডেমিক। বাংলাদেশে এন্ডেমিক অর্থ হলো বাংলাদেশের বাইরে অন্য কোথাও দেশে এটি পাওয়া যায় না। এর বৈজ্ঞানিক নাম নেমা বাঙ্গালেসিস দে ওয়াইল্ড। এটি গোত্র মাইরিটিকেসি গোত্রের বনাঞ্চল থেকে। পরবর্তীতে 1999 সালে কক্সবাজারের আপার রিজু বন অফিসের কাছে একটি গাছের সন্ধান পাওয়া যায়। খুদে বারলা একটি মাধ্যম আকারের বৃক্ষ, গণ্ডে ক্ষত হলে রক্তবর্ণের কষ বের হতে থাকে। খুদে বাকলা পুরুষ ও নারী পৃথক। এখানে কোনো এখনও কোনো স্ত্রী বৃক্ষের সন্ধান পাওয়া যায়নি। অপার রিজু অঞ্চলে ব্যাপক সন্ধান করে এর স্ত্রী বৃক্ষ আবিষ্কার করতে হবে এবং বৃক্ষের বীজ সংগ্রহ করে চারা মাদুর সংখ্যা বৃদ্ধি করতে হবে, আবার টিস্যু কালচার পদ্ধতিতে চারা করতে হবে। এর
সংরক্ষণ ও বংশবৃদ্ধির উদ্যোগ নিতে হবে। করুদ করুদ একটি পামজাতীয় উদ্ভিদ যা চট্টগ্রাম, রাঙামাটি, সিলেট গহীন বন জমে থাকে। এটির বৈজ্ঞানিক নাম লুটিকোলা প্যালতারা রক্স বি। এটি গোত্র আর্কিসেডি। এটি ছোট আকৃতির গাছ, প্রায় 2 থেকে 3 মিটার উঁচু হয়ে থাকে। এটি পাতা একরকম ছাতা দিয়ে তৈরি করা হয়, আবার ঘরের ছাউনিও তৈরি করা হয়। বাংলাদেশের বাইরে মিয়ানমার, ভারতের বিহার, মণিপুর, ত্রিপুরা, আন্দামান ও নিবরকুঞ্জে এটি পাওয়া যায়। বাংলাদেশে বর্তমানে দ্রুত কমে যাচ্ছে। এটি ইনসিটু ও এক্সিটু উভয় প্রকার সংরক্ষণ অতি জরুরি। বন বিভাগের এই অঞ্চলে নজর দিবেন। রোটেলা রোটেলা বাংলাদেশের একটি এন্ডেমিক উদ্ভিদ। এটি বৈজ্ঞানিক নাম রোটেলা সিম্প্লিস্টিকুলা। কোহেন গোত্রের হুকার ও থমসন এই নমুনার উপর ভিত্তি করে কুর্স নামকরণ করেছিলেন অ্যামানিয়া সিলভেস্ট্রিস কুর্স। র্যাটল একটি উভচর জাতীয় উদ্ভিদ, জলসিক্ত স্থানে জন্মে থাকে, তবে হুকার ও থমসন সংগ্রহের পর দ্বিতীয়বার বীজ সংগ্রহ করা হয়নি, কাজে এটি বাংলাদেশ থেকে এমনকি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে অনুমান করা হয়। বাংলাদেশ থেকে এই গাছটি খুঁজে বের করতে হবে এবং পাওয়া গেলে ইনসিটু ও এক্সিটু উভয় পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের বিপদাপন্ন বিলুপ্তপ্রায় কয়েকটি উদ্ভিদ: রাজশকুন, ঘড়িয়াল, মিঠাপানির পুকুর, নীলগাই, শুশুক, তক্ষক, রাজধনেশ, উল্লুক, লজ্জাবতী বানর ও হাতি। এগুলি হলো যথাক্রমে এভিস রেপ্টিলিয়া, রেপ্টিলিয়া ম্যামিলিয়া, ম্যামিলিয়া রেপ্টিলিয়া, এভিস ম্যামিলিয়া, ম্যামিলিয়া ম্যামিলিয়া। এখানে বাংলাদেশের রাজশকুন বিশ্বের প্রেক্ষাপটে একটি বিপন্ন প্রাণী। বাংলাদেশে এটি মহাবিপন্ন বলে চিহ্নিত। এটি বাংলাদেশের প্রাক্তন আবাসিক পাখি, তবে বর্তমানে আর দেখা যায় না। দক্ষিণ পূর্ব এশিয়ার এর বিস্তৃতি। রাজশকুনের বৈজ্ঞানিক নাম স্পারোগাইলা কালভেস, ইংরেজি নাম রেড হেডেড ভলচার অর কিং ভলচার। এর মাথা লাল, পালক লাল। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা অভিন্ন। অন্যান্য শকুনের মতো প্রায় দলবদ্ধ নয়, একা ও গোড়ায় দেখা যায়। খাবারের তালিকা মৃত পশু, মরদেহ, উঁচু গাছের ডালে পাতা দিয়ে বাসা বানানো এবং একটি মাত্র ডিম পাড়ে। 45 দিনে ডিম ফোটে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এটি সংরক্ষিত প্রজাতি। ঘড়িয়াল বাংলাদেশে অতি বিপন্ন সরীসৃপ প্রাণী। এতে ধরে নেওয়া হয় বাংলাদেশে একটি প্রায় বিলুপ্ত, যদিও ভারত ও উজান থেকে আসা ঘড়িয়াল কদাচিৎ নদীতে দেখা যায়। এদের বৈজ্ঞানিক নাম গাভিয়ালিস গাঙ্গিটিকাস। ঘড়িয়াল স্ত্রী পুরুষ পৃথক। ঘড়িয়াল দৈর্ঘ্য 4.5 মিটার এবং স্ত্রী দৈর্ঘ্য 4.5 মিটার। একটি 6.5, 4.5। ঘড়িয়াল গভীর ও দ্রুত প্রবাহ নদীতে বাস করে। এদের প্রধান খাদ্য মাছ। নভেম্বর জানুয়ারি মাসের প্রজনন মাস। স্ত্রী ঘড়িয়াল বালুতে তৈরি গর্তে 30 থেকে 35-50টি ডিম পাড়ে। ডিম অনেক বড়। 3 মাস দেয়। 3 মাস তা দেওয়ার পর ডিম থেকে বাচ্চা হয়। এদের ব্রহ্মপুত্র নদে ভুটান ও ভারত, সিন্ধু নদে পাকিস্তান ও গঙ্গা নদী ভারত ও নেপালে ও মোহনা নদী ভারতে পাওয়া যায়। মিয়ানমার ও পাকিস্তানে এর প্রজাতি প্রায় বিলুপ্ত। সাধারণ জেলের মাছ ধরা জেলে আটকা পড়ে এদের জীবনবাস কাটে এবং এটি বিলুপ্ত একটি বড় কারণ। এ ব্যাপারে অনেকে জেলের মধ্যে সতর্কতা সৃষ্টি করতে হবে। মিঠা পানির কুমির বাংলাদেশে বিলুপ্ত, প্রাকৃতিকভাবে আর দেখা যায় না। বাগেরহাটের জাহান আলী রা এর মাজারের সাথে পুকুরে কয়েকটি পুকুর আছে। সম্প্রতি ভারত থেকে সাফারি পার্কে পালনের জন্য কয়েকটি পুকুর আনা হয়েছে। এটি বৈজ্ঞানিক নাম ক্রডোডাইপা পালিয়াস্ট্রিস। প্রাপ্তবয়স্ক কুমিরের দেহ 3 থেকে 5 মিটার। এর নদী, মিঠা পুকুর ইত্যাদি মাঠে বাস করে, সাধারণত জোয়ার ভাটা এলাকায় প্রবেশ করে না। এর দলবদ্ধভাবে বাস করে। এরা নদীর তীরে ডিম পাড়ে। 50 থেকে 55 ডিম পরে ডিম ফোটে। যে কয়েকটি মিঠামণির পুকুর এনে বাংলাদেশে আনা হয়েছে তাদের রক্ষণাবেক্ষণ ও বংশবৃদ্ধি করা প্রয়োজন। নীলগাই বাংলাদেশের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ। 1940-এর দশকে বর্তমানে বাংলাদেশের তেঁতুলিয়া অঞ্চল নীলগাই পাওয়া যেত বলে জানা যায়। ধারণা করা হয়েছিল বাংলাদেশে এরা বিলুপ্তপ্রায়, এরা সমতল ভূমিতে বাস করে। নীলগাইয়ের বৈজ্ঞানিক নাম বোজেলাপাস ট্র্যাগোকালেমেলাস। প্রজননের সময় সাধারণত বছরের অন্যান্য সময় ষাঁড় গাভী পৃথকভাবে বিচরণ করে। গাভীর লোম হলুদ, বাদামি ও প্রাপ্তবয়স্ক ষাঁড়ের লোম নীল ধূসর। 8 সেপ্টেম্বর 2018 সালে ঠাকুরগাঁও এর রানীশংকৈল থেকে স্থানীয় একটি গর্ভবতী লালগাই উদ্ধার করা হয়। বন বিভাগ সেই নীলগাইটাকে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে এসেছে। আঘাতপ্রাপ্ত থাকার কারণে গাভীর গর্ভপাতের পর বাচ্চাটি মারা যায়, তবে লালগাই সুস্থ করে তোলা হয়েছে। এটি রামসাগর জাতীয় উদ্যানে আছে। কিছুদিন পর নওরাবান্ধা উপজেলার বাদল এলাকাতে একটি পুরুষ নীলগাই ধরা পড়ে। এদেরকে একসাথে রামসাগর উদ্যানে রাখা হয়েছিল, কিন্তু মা নীলগাই মৃত্যু হয়েছে গত 17 মার্চ 2019 সালে পতাঘাতে।
এর মধ্যে আরেকটি পুরুষ নীলগাই ধরা পড়েছে। 1 আগস্ট 2021 সালে শ্রীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্মে নেওয়া হয়েছে নীলগাইয়ের 2টি শাবক। মেয়ে নীলগাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মনকষা এলাকা থেকে উদ্ধার করা হয়। গত 21 ফেব্রুয়ারি সাফারি পার্কে নেওয়া হয়েছিল বিজিবি। পরে রামসাগর জাতীয় উদ্যান থেকে পুরুষ নীলগাই এনে একে রাখা হয়। ধারণা করা হচ্ছে উপযুক্ত পরিবেশে নিশ্চিত থাকতে পারলে বিলুপ্ত হাত থেকে রক্ষা পাবে। শুশুক একটি স্তন্যপায়ী জলজ প্রাণী। বাংলাদেশের শুশুকেরা বিভিন্ন প্রাণী হিসেবে পরিচিত। সাধারণত এদের উপশঙ্কুল ও সমুদ্রে বিচরণ করে। বর্ষায় বড় বড় নদী নিয়ে অনেক ভেতরে চলে আসে। বাংলাদেশে 2 ধরনের শুশুক পাওয়া যায়। এটি বৈজ্ঞানিক নাম ওরসেলা ব্রেভিট্রিস এবং অবৈজ্ঞানিক নাম নেওফেসিয়া প্যাসেন্টিদেস। দ্বিতীয়টি পৃষ্ঠে পাখনা নেই। এর মাঝে মাঝে সমুদ্র থেকে বেঁধে লাফিয়ে দেয় এবং দল বেঁধে চলে। মাছ প্রধান খাদ্য এরা শুশুক মাছ, শিশু বা শিশু মাছ, হুম মাছ, হুচ্ছু ইত্যাদি নামে পরিচিত। জীববৈচিত্র্য পৃথিবীতে প্রায় 30 লক্ষ প্রজাতির অণুজীব রয়েছে। এদের অনুমান করা হয় এরা যাবৎ শনাক্ত করা হয়েছে 17.5 লক্ষ প্রজাতির জীব। প্রকৃতিতে প্রত্যেক জীব বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে। এদের বৈচিত্র্য হলো জীব সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান বিভিন্ন আনুষঙ্গিক পার্থক্য। বায়ো এর অর্থ জীব, বায়োডাইভার্সিটি অর্থ ভিন্ন বৈচিত্র্য। কাজেই বায়োডাইভার্সিটিতে বাংলা পরিশব্দ করা হয়েছে জীববৈচিত্র্য। লাভ জয় টি.ই. 1980 সালে চেঞ্জেস ইন বায়োলজি অ্যান্ড ডাইভার্সিটি প্রবন্ধে নোটস এবং ম্যাকাস তার ইকোলজি অ্যান্ড লাইভার্স গ্রন্থে লিভিং রিসোর্সেস ও বায়োডাইভার্সিটি গ্রন্থে প্রথম বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি প্রয়োগ করেন। বিজ্ঞানী ওয়াল্টার জি রিজন সর্বপ্রথম বায়োলজিক্যাল শব্দ ডাইভার্সিটি সংক্ষিপ্ত হিসেবে বায়োলজিক্যাল ডাইভার্সিটি সংক্ষিপ্ত ব্যবহার করেন। অধ্যাপক হ্যামলিংটনের মতে পৃথিবীতে মাটি, পানির ও বায়ুতে বসবাসকারী সব জীব, প্রাণী, অণুজীবের মধ্যে বংশগত, জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত বৈচিত্র্যগত পার্থক্য দেখেই জীববৈচিত্র্য বলে। আনশেদ 1992 সালের সংজ্ঞা অনুযায়ী পৃথিবীর স্থলজ, সামুদ্রিক ও অন্যান্য প্রযুক্তির মধ্যে সম্পর্কিত সংমিশ্রণ হিসেবে জীবের মধ্যে বিদ্যমান সকল সদস্য বৈচিত্র্য জীববৈচিত্র্য। বাংলাদেশের ভাস্কুলার উদ্ভিদ সংখ্যা প্রায় 4000। 2001 সালে রেড ডাটা বুক অনুযায়ী 106টি বিপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশের 650টি বিলুপ্ত পাখির মধ্যে 12টি প্রজাতি বিলুপ্ত আর 30টি প্রজাতি বিলুপ্তির পথে। অর্থাৎ 12টি প্রজাতি বিলুপ্ত এবং 650টির মধ্যে এবং 30টি প্রজাতি বিলুপ্তির পথে। 64টি উভচর প্রাণীর মধ্যে 8টি এবং 154টি সরীসৃপের মধ্যে 14টি প্রায় বিলুপ্তির পথে। যেমন সুন্দরবন অঞ্চল থেকে বুনো মহিষ, সোয়ান হরিণ, হগ হরিণ, গন্ডার, চিতাবাঘ, গাউন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। সরীসৃপের 10 থেকে 37% জীব আগামী 2050 সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে বলে বিজ্ঞানের ধারণা। আগামী 40 বছরের মধ্যে 50% শৈবাল ধ্বংস হয়ে যাবে। বর্তমানে প্রতি বছরে জীবের বিলুপ্ত হার হলো 27,000 0.5%। জীব বিলুপ্তির কারণ বহুবিধ কারণে জীব বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়েছে এবং আরও অনেক প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। জীবের বিলুপ্তির প্রধান কারণ সমূহ নিচে বর্ণনা করা হলো। ইকোলজিক্যাল কারণ কম পপুলেশন ও কম বিস্তৃত অঞ্চল, গুচ্ছ বন্টন, বড় দেহ ও খাদ্য শৃঙ্খলের ওপর অবস্থান। খাদ্য শৃঙ্খল যারা অবস্থান তত উপরে তার বিলুপ্ত হওয়ার সম্ভাবনা তত বেশি। কলোনি করার অক্ষমতা, বংশবিস্তার কলোনি সৃষ্টি করতে পারে না, তারা বিলুপ্ত হয়। পরিবেশে নিয়ামকের অসুবিধা, যেমন সময় দুর্লভ প্রকৃতি টিকে থাকতে পারে না, পরিবেশের খাদ্য নিয়ামক আবহাওয়া ইত্যাদি। প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, আগ্নেয়গিরি উৎপাত, দাবানল, হিমবাহ, ভূমিধস, টর্নেডো, সামাজিক ইত্যাদি কারণ হতে পারে। মানবসৃষ্ট কারণ বাসস্থান ধ্বংস, পৃথিবীতে 50 একর বনভূমি ধ্বংস হচ্ছে প্রতি মিনিটে। জলভূমি ভরাট করে জলজ বিলুপ্তির প্রধান কারণ। এক্সপ্লয়টেশন, অতিমাত্রায় আহরণ, অতিমাত্রায় পশুচারণ, পলিনেট ধ্বংস, মৌমাছি সহ বহু কীটপতঙ্গ উদ্ভিদের পরাগায়নে ভূমিকা করে থাকে। অতিমাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে পরাগায়ন এর বাহক কমে গিয়েছে, ফলে পরাগায়নের অভাবে প্রজাতির বিলুপ্তির পথে রয়েছে। পরিবেশ দূষণ প্রজাতি বিলুপ্তির কারণ হয়েছে। বিলুপ্তপ্রায় প্রজাতি ও সংরক্ষণের প্রয়োজনীয়তা। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রথম নীতিমালা হলো জীব বৈচিত্র্য ধরনের সব অন্যান্য ও এর সমাজ বা মানবতন্ত্রের কাছ থেকে ন্যায্য দাবিদার। এই নীতিমালার আলোকে সব বিলুপ্তপ্রায় উদ্ভিদ নয়, সব জীব প্রজাতিকে সংরক্ষণ করা অপরিহার্য। প্রতিটি জীব তার পরিবেশে একটি উপাদান ও এর সাথে পরিবেশের অন্যান্য নিয়ামকে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। কেবল এটি জীব প্রযুক্তি নয়, এটি জীব প্রজাতি অন্যান্য ইন্ডিভিজুয়াল বিলুপ্তির পথেও কিঞ্চিত প্রক্রিয়া করে। এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। বহু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, এই প্রজাতি ভবিষ্যতে বংশধর রক্ষা করা ভবিষ্যতে আবিষ্কৃত হবে। এখনও সকল জীবের উপকারী এমন আলাদা তখন দেখা যাবে আজকে বিলুপ্ত প্রজাতি থেকে ভবিষ্যতে আমরা কোনো বংশধরের জীব প্রজাতি রক্ষাকারী ওষুধ আবিষ্কৃত হবে। বিলুপ্তপ্রায় কোনো জীব প্রজাতির মধ্যে এমন একটি জিন থাকতে পারে যা কাজে লাগিয়ে মানুষের কৃষি ও চিকিৎসা বিজ্ঞানে বহুদূর এগিয়ে যেতে পারে, করতে পারে কৃষি বিপ্লব ও শিল্প বিপ্লব। কাজেই
আমরা পৃথিবীর বুক থেকে একটি জীব প্রজাতিকে হারিয়ে যেতে দেব না। মনে রাখতে হবে, এমনি কোনো জীব বিলুপ্ত হওয়ার পথে এগোয়নি। এর পেছনে বহু যুক্তিসঙ্গত কারণ রয়েছে। প্রথমে একটি কারণ জানতে হবে, বীজের একটি জীবের নিজস্ব পরিবেশ সম্বন্ধে নিশ্চিত হয়ে পরিবেশ সৃষ্টি করতে হবে, প্রতিজীব বিস্তার করে জানতে হবে। এক্ষেত্রে সামগ্রিকভাবে বিলুপ্তপ্রায় জীবের প্রজাতি সংরক্ষণের প্রয়োজনীয়তা নিম্নলিখিত বিষয় অনুযায়ী দেখা যায়। কৃষজ ও তাদের বন্য আত্মীয় সংরক্ষণ, ভেষজ উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ইকোসিস্টেম সংরক্ষণ, অগ্রসমান অর্থনীতি সংরক্ষণ ও নান্দনিকতা সংরক্ষণ ও প্রতিটি জীব বেঁচে থাকার অধিকার সংরক্ষণ। জীববৈচিত্র্যের সংরক্ষণ বিশ্বকে মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যাবশ্যক হয়ে পড়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে এই সংস্থা এ বিষয়ে সুনির্দিষ্ট পন্থা দিয়ে এগিয়ে এসেছে। শুরু করা হয়েছে বিশ্ববৈচিত্র্য রক্ষণের কাজ। জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলো হটস্পট নামে পরিচিত। জীববৈচিত্র্য সংরক্ষণ তথা কনজারভেশন বলতে বোঝায় বর্তমান জীবগুলির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে করে একদিকে বর্তমান প্রজন্ম তাদের প্রয়োজন অনুযায়ী জীববৈচিত্র্য ব্যবহার করতে পারবে, অপরদিকে ভবিষ্যৎ প্রজন্ম যেন এমনিভাবে তাদের প্রয়োজন অনুযায়ী জীববৈচিত্র্য ব্যাখ্যা করতে পারবে তার ব্যবস্থার মধ্যে রাখা যায়। এক্ষেত্রে জীববৈচিত্র্য সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, সহনীয় মাত্রায় প্রয়োগ, পুনরুদ্ধার ও ব্যবহারের মাধ্যমে বিভিন্ন বায়োডাইভার্সিটি কনজারভেশন বা বৈচিত্র্য সংরক্ষণ বলে। বাংলাদেশ সংগঠিত অঞ্চল সরকারি নোটিফিকেশনের মাধ্যমে চ্যাপ্টার 13, 17, 18, 19 ধারা অনুযায়ী বিভিন্ন সংগঠিত অঞ্চল ঘোষণা করা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিসমূহ। জীববৈচিত্র্য সংরক্ষণ দুটি প্রকার, যথা ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ। প্রাকৃতিক বাসস্থানের সংরক্ষণ বা ইনসিটু সংরক্ষণ। এক্ষেত্রে মূল বাসস্থানের প্রকৃতি বিবর্তনীয় গতিশীল ইকোসিস্টেমের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করাকে বলে ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের সুবিধাসমূহ। কোনো প্রজাতি সংরক্ষণের সবচেয়ে উত্তম উপায় হলো ইহার বাসস্থানে ইহা প্রাকৃতিকভাবে জন্মে সেই বাসস্থানে যথাযথভাবে সংরক্ষণ করা। এর ফলে উক্ত প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত প্রাণীগুলো সংরক্ষিত হয়। ফলে উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধি ও নানা কারণে মাইকোলজিক্যাল ছত্রাকের উপর নির্ভরশীল। ইকোসিস্টেম সংরক্ষণের ফলে মাইকোলজিক্যাল ছত্রাক সংরক্ষিত হয় এবং উদ্ভিদকে টিকে থাকা নিশ্চিত হয়। একটি প্রজাতি ও একটি উদ্ভিদ কেবলমাত্র একটি ইকোসিস্টেমের অংশ নয়, ইহা বিভিন্নভাবে আশেপাশে অন্যান্য জীবের প্রজাতির সাথে বিক্রিয়া করে অনেক প্রজাতি বেঁচে থাকতে সাহায্য করে। ইনসিটু সংরক্ষণের সুবিধা থাকে। কোনো প্রজাতি তার বাসস্থান সংরক্ষণের সবচেয়ে উপকারী দিক হলো এই যে এতে করে বিবর্তনীয় ক্রিয়াগুলো চালু থাকে। যে দেশে বা অঞ্চলে ফ্লোরা এখন না ভালোভাবে তালিকাভুক্ত করা হয়নি অথবা বিশুদ্ধভাবে স্ট্যান্ডার্ড করা সম্ভব হয়নি, সে দেশে ইনসিটু সংরক্ষণ আবশ্যক। অনেকেই দেশকে সংকটাপন্ন প্রজাতির তালিকা প্রস্তুত হয়নি। এসব দেশে এক্সিটু অবস্থানে কোনো প্রজাতি সংরক্ষণ করতে হবে তা সঠিকভাবে নিশ্চিত হয়নি। কাজেই ইকোসিস্টেম সংরক্ষণ তথা ইনসিটু সংরক্ষণ সেই পদ্ধতি আদর্শ সংরক্ষণ পদ্ধতি। যে অঞ্চলে কোনো অনেক প্রজাতি অনাবশ্যক সে অঞ্চলকে ইনসিটু পদ্ধতি অনাবশ্যক। রিক্যালসিট্রেটেড বীজ সংরক্ষণ ইনসিটু পদ্ধতি হিসেবে উপযোগী। ইনসিটু সংরক্ষণের মধ্যসমূহ। ন্যাশনাল পার্ক। এক্ষেত্রে ন্যাশনাল পার্ক বলতে বোঝায় প্রাকৃতিক সৌন্দর্য বর্ধিত একটি বন্য উদ্যান থাকবে। এক্ষেত্রে সংরক্ষিত এলাকা না বাংলাদেশের কয়েকটি পার্কের মধ্যে হলো ভারিয়াল, মধুপুর, রামসাগর, হিমসাগর, লুইয়াছড়া, কাপ্তাই, নিজুম দ্বীপ, মেধা, কচ্ছপিয়া, সাতকড়ি, খদিমনগর, বড়ডালা, নবাবগঞ্জ, সিংড়া, খাদিগড়, আলতাগিরি ও দিঘিগঞ্জ। ইকো পার্ক। ইকোলজিক্যাল পার্কের সংক্ষিপ্ত রূপ হলো ইকো পার্ক। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য এটি সৃষ্টি করা হয়। চিত্তবিনোদনের জন্য রয়েছে ইকো পার্ক। প্রাকৃতিক পরিবেশ উন্নয়নের বিলুপ্ত প্রজাতি সংরক্ষণের জন্য ইকো পার্কের ভূমিকা রয়েছে। শিক্ষার সুযোগ ও গবেষণার সুযোগ সৃষ্টি করে এটি। বাংলাদেশে উল্লেখযোগ্য একটি ইকো পার্ক হলো সীতাকুণ্ডে ইকো পার্ক। সীতাকুণ্ড উপকার এই ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়তায় 1996 সালে এর আয়তন 1996 একর। প্রতিষ্ঠা 1999। প্রাকৃতিকভাবে সাইকাস এখানে জন্মে থাকে এবং 154 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। মধুটিলা পার্ক। এটি নলদাবাড়ি জেলার শেরপুর, বাংলাদেশ ভারত বর্ডার সংলগ্ন পাহাড়ে প্রতিষ্ঠিত। এটি 380 একর। মাধবকুণ্ড পার্ক। এটি বড়লেক মৌলভীবাজারে অবস্থিত। এটি 500 একর এবং 2001 সালে প্রতিষ্ঠিত। এখানে ঝর্ণা রয়েছে। বাঁশখালী ইকো পার্ক। এটি বাঁশখালী, চট্টগ্রাম জেলার ইকো পার্কের আয়তন প্রায় 3000 একর। এটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। কুয়াকাটা ইকো পার্ক। এর আয়তন 13,000 একর এবং বিশাল ইকো পার্ক 2005 সালে প্রতিষ্ঠিত হয়। টিলাগড় ইকো পার্ক। এটি কৃষি বিদ্যালয়ে অবস্থিত। এটি 112 একর। প্রতিষ্ঠাকাল 2006 সাল। জাফলং ইকো পার্ক। এটি সিলেট তামাবিল হাইওয়ে ড্রাইভ স্ট্রিপে রয়েছে। জাফলং ইকো পার্ক সিলেটের গোড়াই জেলায় অবস্থিত। বিশেষণ ইকো পার্ক রয়েছে। বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক। এটি বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিমে বনবিভাগ অংশ সৃজন করা ইকো পার্ক। তাছাড়াও এটি 124 একর। প্রতিষ্ঠাকাল 2007 সাল। পারশিজোড়া ইকো পার্ক। এটি মৌলভীবাজার শহরে অবস্থিত। হিসাব করা 886 একর জমির উপর 2006 সালে প্রতিষ্ঠিত হয়। সাফারি পার্ক। সাফারি পার্ক এক ধরনের সংরক্ষিত বনভূমি যেখানে বন্যরা, প্রাণী, হিংস্র প্রাণী সহ অন্যতম প্রাকৃতিক পরিবেশে মুক্ত অবস্থা থাকে। এক্ষেত্রে
এর সাফারি পার্কের উদ্দেশ্য হলো ইকো ট্যুরিজম, বিনোদন, কনভারশন এর গবেষণা, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি। বাংলাদেশে দুটি সাফারি পার্ক রয়েছে, একটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক ডুল হাজরা, এটি ডুল হাজরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক নামে পরিচিত। এর আয়তন প্রায় 2224 একর। জেলা চকরিয়া, জেলা কক্সবাজার, প্রতিষ্ঠা 1999 সালে। এখানে 165 প্রজাতি এবং 4000 প্রজাতি প্রাণী আছে। প্রায় 4000টি প্রাণী আছে, 165 প্রজাতি। উল্লেখযোগ্যের মধ্যে আছে গাজন, বয়াম, তেলসুর প্রধান। বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর, অর্থাৎ একটি বঙ্গবন্ধু সাফারি পার্ক ডুলহাজরাতে, আরেকটি বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওয়া অঞ্চলে অবস্থিত। আয়তন 4909 একর বনভূমি 1911 সালে কার্যক্রম শুরু, 13 সালে কার্যক্রম অনুমোদন উন্মুক্ত হয়। এখানে রয়েছে হিংস্র বাঘ, হাতি, ঘোড়া, সাম্বার ইত্যাদি বনভূমি অভয়ারণ্য। এমন একটি প্রকৃতি অঞ্চল যেখানে মাটি, পানি, উদ্ভিদ ইত্যাদি অনুসন্ধান করতে হয়, যা মুক্তি বিচার লাভ করে। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য বন অভয়ারণ্য হলো রেমা, কেলেঙ্গা, চর, কুকরি, মকরি, সুন্দরবন, পাবলি, চুনতি, ফাঁসিয়াখালী, দপপুকুরিয়া, খাপচড়ি, হাজার, রিখিলি, টেকনাফ, সাঙ্গু, ট্যাংরাশিরি, দুধমুখী, গাগমারি, সোনারচর, রাজীগঞ্জ, পদ্মা সেতুর অভয়ারণ্য ইত্যাদি। এছাড়াও আরও রয়েছে গেম রিজার্ভ, এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে বনভূমি সংরক্ষিত থাকবে, তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শিকার করা যাবে। বাংলাদেশে একমাত্র গেম রিজার্ভ ছিল কক্সবাজার জেলার নাফ নদীর তীর অবস্থিত টেকনাফ গেম রিজার্ভ। বর্তমানে এটি বনজীব অভয়ারণ্য। বিশ্ব ঐতিহ্য, ইউনেস্কো কর্তৃক প্রাকৃতিকভাবে সম্পন্ন এলাকা বলা হয়। বা বাংলাদেশে সরকার সুন্দরবনকে 1999 সালে অনুমোদন করা হয় ইউনেস্কো কর্তৃক। হচ্ছে মৎস্য অভয়ারণ্য রয়েছে, তাছাড়াও রয়েছে মৎস্য অভয়ারণ্যের মধ্যে রয়েছে টাঙ্গুর হাওর। বাংলাদেশে একটি প্রখ্যাত ওয়াটারল্যান্ড টাঙ্গুর হাওর, এটি সুনামগঞ্জ ধর্মপাশা অবস্থিত 51টি জলমোহর টাঙ্গুর অবস্থিত। 1999 সালে এটি ঘোষিত হয় এক ক্রিটিক্যাল এরিয়া হিসেবে বিবেচনা করা হয়। 2000 সালে একে রামসার সাইট বলা হয়। এখানে বিভিন্ন প্রজাতি রয়েছে, 135 প্রজাতির মাছ, 11 প্রজাতির উভচর, 35 প্রজাতির সরীসৃপ, 108 প্রজাতির 208 প্রজাতির পাখি রয়েছে। এগুলির মধ্যে 10টি প্রজাতি 2003 সালে IUCN রেড ডাটা বুকে তালিকাভুক্ত হয়েছে বিপন্ন প্রজাতি হিসেবে। টাঙ্গুর হাওরকে বলা হয় বিনামূল্যের সম্পদ ভাণ্ডার। স্থানীয়ভাবে এটি 6 কুড়ি বিল, 9 কুড়ি কান্দা নামে পরিচিত। এখানে উল্লেখযোগ্য বৃক্ষ প্রজাতি হল হিজল, করুজ, গরুন ইত্যাদি। রামসার ইরানের একটি শহরের নাম। এখানে জলজ বৈচিত্র্য সংগ্রহের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রতিটি দেশে প্রতিনিধি এ সভায় যোগদান করেন। জলজ বৈচিত্র্য সংরক্ষণের জন্য টাঙ্গুর হাওরকে এ সভায় চিহ্নিত করা হয়। তাই এই হাওরটি ইরানের রামসার সাগরের নাম অনুসারে নাম করা হয় রামসার। হাকালুকি হাওর, আয়তনের দিক থেকে হাকালুকি হাওর বিশ্বের সর্ববৃহৎ। এর আয়তন 181 বর্গ কিলোমিটার। মৌলভীবাজার ও সিলেটের 5টি জেলা, জুড়ি, বড়লেখা, গোপালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কলৌড়া এর বিস্তৃতি। 1995 সালে এটি ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে রামসার সাইট সংরক্ষণ করা হয়েছে। এটি হাওর অবস্থা প্রজাতি রয়েছে অন্যান্য প্রজাতি ইত্যাদি, শাপলা, পদ্মাসহ প্রজাতি বিভিন্ন জলভূমি থেকে। হালদা নদী মানুষের অধিকাংশ খারাপ জাতীয় মাছ, মৃগেল ইত্যাদি রয়েছে। খাগড়াছড়ি দ্বারা রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে হালদাগড় থেকে উৎপত্তি লাভ করেছে। ফটিকছড়ি, রাউজান, হাটক, কালকসুন্দর, চাঁদগাঁওয়ের উপর দিয়ে এটি প্রবাহিত হয়েছে, কর্ণফুলী নদীতে পড়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় 98 বর্গ কিলোমিটার। এতে সঠিক মতো ডিম পাড়ার উপর তাদের মাছের চাহিদা নির্ভর করে। অর্থনীতিতে প্রাকৃতিকভাবে গুরুত্ব অপরিসীম, তাই বলা যায় এটি দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। সাধারণত এপ্রিল মাসের শেষের দিকে, মে মাসের প্রথম দিকে মাছেরা ডিম পাড়ে এবং জেলেরা মাছ সংগ্রহ করে। নদী দূষণের কারণে ডিমের পরিমাণ কমে আসছে। 2013 সালে জুন মাসে মাছের পর্যাপ্ত ডিম পেড়েছে। 2023 সালে মুজিব বর্ষ উপলক্ষে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। অমাবস্যা বা পূর্ণিমাতে বজ্রসহ বৃষ্টি, উড়ান জালে পানি ঢল, স্রোত ইত্যাদি ক্ষেত্রে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো হালদা নদীতে রুই মাছ বর্ষাকালে ডিম পাড়তে উদ্বুদ্ধ হয়। কৃত্রিম বাসস্থানের সংরক্ষণ বা এক্সটিরিয়র সংরক্ষণ, এক্ষেত্রে রয়েছে উদ্যান, আরও রয়েছে বোটানিক্যাল গার্ডেন, পাবলিক সার্ভিস, শিক্ষা, কনজারভেশন, গবেষণা ও হার্বেরিয়ান প্রকাশনা। এর মধ্যে দেখা যায় বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন ঢাকা বিশ্ববিদ্যালয় 1940 দশকে প্রথম দিকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে অনেক দুর্লভ গাছ আছে। 1961 সালে প্রতিষ্ঠিত এবং 84.2 হেক্টর জমির উপর গার্ডেন, 57,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে। বিনোদন ও শখের বাগান ইকোনমিক গার্ডেন রয়েছে। ঈশ্বরচন্দ্র গুপ্তর ব্যবসার জন্য চৈতন্য নার্সারি প্রতিষ্ঠা করেছিলেন 1898 সালে। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1909 সালে ঢাকার ওয়ারিতে একটি বাগান বলধা গার্ডেন তৈরি করেন নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1909 সালে। বিদেশি দুর্বল সমৃদ্ধ হয়ে ওঠে টিকে আছে বাংলাদেশের বন বিভাগে এই বাগানকে বোটানিক্যাল গার্ডেন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বীজ ব্যাংকের মাধ্যমে বীজকে শুকিয়ে বীজ তাপমাত্রা ফ্রিজিং করলে অধিকাংশ বীজকেই
শতাব্দীর পর শতাব্দী অঙ্কুরোদ্গম সংরক্ষণ করা যায়। 20 ভাগ সম্পর্কে 70 ভাগ, 30 ভাগ রিকার্ডের বীজ হিসেবে পরিচিত। এ ধরনের বীজ মোট সজীব উদ্ভিদের প্রায় 70 ভাগ এবং 30 ভাগ বীজ রিকার্ডের বীজ হিসেবে পরিচিত। এসব বীজকে শুকালে অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাহলে রেকমেন্ড বীজ যেমন আম, কাঁঠাল সেগুলি হলো রিক্যালসিট্রেন্ট বীজ, অর্থাৎ যাদের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায়। এছাড়াও রয়েছে ফিল্ড জিন ব্যাংক, আরও রয়েছে জিন ব্যাংক, চিড়িয়াখানা, নিম্ন তাপমাত্রায় সংরক্ষক যেমন রাইবোজোম, আলু, টিউবার, কদম। এটি 90 ভাগ আপেক্ষিক তাপমাত্রায় 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রায় গোল আলুকে 5 থেকে 7 মাস সীমাকারে সংরক্ষণ করা হয়। আবার 14 ডিগ্রি তাপমাত্রায় উচ্চ আর্দ্রতায় উচ্চ মিষ্টি আলু কয়েক মাস সংরক্ষণ করা যায়। এভাবে বেশি দিন সংরক্ষণ করা যায় না। ইনভিট্রো সংরক্ষক এক্ষেত্রে -196 ডিগ্রি সেন্টিগ্রেড সংরক্ষণ করা হয়, এতে সময় খরচ অধিক, সতর্কতার প্রয়োজন হয়। ডিএনএ আহরণ করে ডিএনএ মাধ্যমে সংরক্ষণ করা হয়। আর পরাগাণুকে নিম্ন তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, পরে জীবন্ত উদ্ভিদের সাথে ক্রসিং করে ব্যবহার করা যায়। পরাগ সংরক্ষণের কেবল পুরুষের দিকটি সংরক্ষিত হয়, নারীর দিকটি নয়। কোন কোন প্রজাতির উদ্ভিদের সংরক্ষণের দাবিদার? ইনট্রিক্স সব উদ্ভিদ সংরক্ষণ সম্ভব নয়, কোনো গ্রুপ সংরক্ষণের জন্য অধিকাংশ তা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে দুর্লভ সংকটাপন্ন উদ্ভিদ অগ্রাধিকার পাবে। অর্থনৈতিক ও গুরুত্বপূর্ণ দরকারি উদ্ভিদ এখানে স্থান পাবে। তাছাড়া ট্যাক্সোনমি গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রজাতি এখানে স্থান পাবে। এবার ইন্ট্রিনজো এক্সট্রিনের পার্থক্য হলো, একটি হলো প্রাকৃতিক, আরেকটি হলো চিড়িয়াখানা। এখানে কনভারসেশন করলে সংশ্লিষ্ট জীবরা সংখ্যা থাকবে, এখানে সে সুযোগ নেই। ইন্ট্রিনজোর মধ্যে অপেক্ষাকৃত কম সহজ ও শ্রমসাধ্য একটি কাজ, আর এক্সট্রিনজো একটি অপেক্ষাকৃত কঠিন ও অধিক শ্রমসাধ্য প্রয়োজন। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। প্রজাতি দ্রুত হ্রাসের ফলে বৈশ্বিক উষ্ণতা দেখা গিয়েছে এবং দ্রুত প্রজাতি হয়ে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া ও ঝড়, টর্নেডো, হারিকেন, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এসব প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। এসব কারণে মানুষের অস্তিত্ব আজ হুমকির মুখে। কাজেই মানুষ তার নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য বিশ্বব্যাপী সংরক্ষণ এগিয়ে এসেছে। সৃষ্টি করা হয়েছে IUNC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, WWF, ওয়ার্ল্ড লাইফ ফান্ড অ্যান্ড নেচার, UNP, ইন্টারন্যাশনাল ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, WCMC, ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার, CITES, Conservation of International Trade and Endangered Species of Wild Fauna and Flora, EAS, Environmental Awareness Strategies, UNICEF, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এন্ডেঞ্জার্ড ফান্ড ইত্যাদি আন্তর্জাতিক সংস্থা। এখন জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব। এ প্রসঙ্গে ভারতের হিমালয় অঞ্চলকে চিপকো আন্দোলনের কথা উল্লেখ করা যায়। চিপকো স্থানীয় আদিবাসী শব্দ, যার অর্থ হলো লেপ্টে থাকা। কোনো বৃক্ষ আটকে হলে এদের আন্দোলনের কর্মীরা গাছের সাথে লেপ্টে থাকে, ফলে ওই গাছটি কাটার হাত থেকে রক্ষা পায়। এটি হলো চিপকো বা লেপ্টে থাকা। স্থানীয় জীববৈচিত্র্য রক্ষার জন্য এদের অবস্থার মধ্যে কোনো উপায় আবিষ্কার করতে হবে। যা হোক, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব হিসেবে নিম্নলিখিত নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করা যায়। অর্থাৎ হিমালয় অঞ্চলে চিপকো প্রবর্তী আন্দোলনটি প্রচলিত ছিল। এখানের মধ্যে রয়েছে জীববৈচিত্র্য ও কৃষি, জীববৈচিত্র্য ও মাছের চাহিদা, মানুষ, জীববৈচিত্র্য ও ঔষধ। এক্ষেত্রে দেখা যায় আমেরিকার নেচার অফ সেন্টার ইনস্টিটিউটে 35,000 ভিন্ন ভিন্ন উদ্ভিদ প্রজাতির নির্যাস পরীক্ষা করে একটি থেকে ট্যাক্সল ইয়েলো ট্রি নামক ক্যান্সার কেমোথেরাপি ওষুধ বর্ধিত করা সম্ভব হয়। 35,000 প্রজাতির মাছ থেকে যদি একটি প্রতি বিলুপ্ত হতো, তাহলে কেমোথেরাপি ওষুধটি আবিষ্কৃত হতো না। এ থেকেই জীববৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করা যায়। তাছাড়া রয়েছে জীববৈচিত্র্য বাণিজ্য, জীববৈচিত্র্য, ইকোট্যুরিজম, জীববৈচিত্র্য ও ইথনোবায়োলজি, জীববৈচিত্র্যের নান্দনিক গুরুত্ব, জীববৈচিত্র্য অবকাশ যাপনের সাংস্কৃতিক গুরুত্ব, জীববৈচিত্র্য ইকোলজিক্যাল গুরুত্ব ও শরণার্থী হ্রাস। বিশ্বের বহুস্থানে পরিণতি বিপর্যয়ের কারণে শরণার্থী বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে প্রতি 45 জনে একজন, বাংলাদেশে প্রতি 7 জনে একজন জলবায়ু বিপর্যয়ের শিকার। বৈচিত্র্য সংরক্ষণ থাকলে জলবায়ু অভিযোগগুলো দূর হবে এবং সঠিকভাবে পরিকল্পনায় শরণার্থীর সংখ্যা হ্রাস পাবে। IUCN লিস্ট ক্যাটাগরিজ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এখানে IUCN কর্তৃক ক্যাটাগরি নিরূপ এক্সটিন স্পিসিস, যে সকল প্রজাতির বাসস্থান থেকে যেসব প্রজাতির সম্ভাব্য সব বাসস্থান এবং বছরের বায়ু সব ঋতুতে পর্যায়ক্রমিক অনুসন্ধান কাজ চালানোর পর নিশ্চিত হওয়া গেছে যে প্রজাতি আর সদস্যের মৃত্যু হয়েছে, সেগুলো বেছে নিয়ে সেগুলো বাংলাদেশে এন্ডেমিক, নর্থোপেজিনিয়া, অ্যাকুমিটালাটা ও জ্যাসিনকারা এখন বিলুপ্ত। এক্সটিন্ট ইন দ্য ওয়াইল্ড, এই প্রজাতি তার প্রাকৃতিক গন্তব্যে বিলুপ্ত হয়ে গেছে বোঝায়। এর উদাহরণ হলো অ্যান্থুরিনা লেউকোনেরা, এমন একটি প্রজাতি যা বিলুপ্ত হয়ে গেছে। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এটি বিলুপ্তির পথে রয়েছে, ভবিষ্যতে বিলুপ্তি হবে। এন্ডেঞ্জার্ড স্পিসিস, যেটি বিলুপ্তির কারণসহ অব্যাহত থাকলে এটি ভবিষ্যতে বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালনারেবল স্পিসিস, এটি বিলুপ্তির কারণসমূহ অব্যাহত থাকলে ভবিষ্যতে বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি সংখ্যাগ্রস্ত শ্রেণী।
রেয়ার স্পিসিস এ প্রজাতি অতি বিপন্ন ক্ষতিগ্রস্ত, তিনটি একত্রে হুমকি প্রজাতি বলে। IUCN প্রজাতির ক্যাটাগরি হলো লিস্ট কনসার্ন। IUCN ক্যাটাগরি হলো লিস্ট কনসার্ন LC, ডাটা ডেফিসিয়েন্সি DD এবং নট ভ্যালুড NE। 3 নং 4 নং ও 5 নং ক্যাটাগরিকে বলা হয় থ্রেটেন্ড ক্যাটাগরি। গ্লোবাল ওয়ার্মিং ও ক্লাইমেট চেঞ্জ একটি হিসাবে দেখা যায় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 1959 সালে ছিল 316 ppm, 2008 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 386 ppm, বৃদ্ধির হার হয় 22.2%। কারণ বৃদ্ধির কারণে জ্বালানি ব্যবহারের ফলে এটি বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিং ফলাফলের ফলে দেখা যায় হিমবাহ তুষারপাত গলে যাচ্ছে এবং মেরু স্তরের পূর্ববরফ গলে যাওয়া, বিগত 40 বছরে বরফ স্তর 20% গলে গিয়েছে। জলবায়ু পরিবর্তন তথা ক্লাইমেট চেঞ্জ অধিকতর চুক্তিযুক্ত অ্যান্টার্কটিক অঞ্চল অধিক হারে বৃদ্ধির সংখ্যা ও পুষ্পায়ন 2023 সালে জলবায়ু পরিবর্তনের আরেকটি উদাহরণ।